খুবই অদ্ভুত একটা খবর এই যে সামনে চলে আসলো। খবরটা সত্য না এডিট করা তা তো বুঝছি না। খবরটা হলো যে কালের কণ্ঠ এই যে পত্রিকা, আরও অন্যান্য জায়গায় দেখলাম যে ওই ফেসবুকে বিভিন্ন জায়গায় এটা দেখলাম যে ছড়িয়ে আছে, বেশ ভাইরাল বলা যায়। তো খবরটা কি? খবরটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি জাপানের বিমানবন্দরে ধরা খেলো পাকিস্তানের নকল ফুটবল দল। ওই যে কালের কণ্ঠে দিয়েছে, আবার এদিকে দেখি যে এই যে ডিবিসি একটা মিডিয়া আছে, সেখানেও ভুয়া ফুটবল দল সেজে জাপানে গিয়ে ধরা পড়লো 22 পাকিস্তানি। ফুটবল দল তো ওই যে 22 জনের নিয়েই করে, যদিও 11 জন খেলে, বাট 22 জনের নিয়ে করে। আর প্রত্যেকটা খেলোয়াড়ের এক একজন সাবস্টিটিউট থাকে, কেউ যদি আহত হয়ে যায় বা নিহত যদি হয়। এখন দুইটা মিডিয়াতে এই খবরটা দেখলাম, খবরটা সঠিক না বেঠিক কী জানি, আমি অবশ্য ক্রস চেক করি নাই, ক্রস চেক করলে বোঝা যেত। কিন্তু দেশটা যেহেতু পাকিস্তান, সেহেতু বিশ্বাস করতে কিন্তু আমার মন চাচ্ছে, কারণ পাকিস্তানের লোকজন এই কর্মকাণ্ড তারা করতেই পারে, এতে কিন্তু আশ্চর্য হওয়ার কোনো কিছু নেই। পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে এই যে আমেরিকা, তারপরে এই যে ইউকে, এমনকি ক্যানাডাতেও, সেখানে কিন্তু ব্যাপক স্ক্যাম হয়। বিশেষ করে ক্যানাডায় তো মারাত্মক স্ক্যাম হয়। তো তার মধ্যে একটা অন্যতম স্ক্যাম হলো ওই যে ক্রেডিট কার্ড জালিয়াতি। এখন কিভাবে এগুলো করে কে জানে, বাট পরবর্তীতে দেখা যায় যে মিলিয়ন ডলার ঠিকই লোপাট হয়ে যায়, এবং বেশ কিছুদিন পরে পুলিশ এদেরকে খুঁজে মুজে বের করে। কিভাবে বের করে তাও জানি না, নিশ্চয়ই কোনো কায়দা কানুন আছে। যখন ধরা পড়ে তখন দেখা যায় যে এগুলো সব হলো, সব মানে অধিকাংশ, একেবারে সব পাকিস্তানি তা না, পাকিস্তানের বাইরেরও কিছু থাকে। বাট 100 জনের ধরেন যে 100 জন যদি ধরা পড়ে, তার 80 জনই পাকিস্তানি আর বাকি 20 জন অন্য দেশের। অর্থাৎ স্ক্যাম, প্রতারণা, জালিয়াতি, এই সমস্ত কর্মকাণ্ডে পাকিস্তানিদের কিন্তু জুড়ি মেলা ভার। সুতরাং সেই পাকিস্তানের 22 জন লোক ফুটবলার সেজে এই যে জাপানে যাইতেই পারে। জাপান একটা লুক্রেটিভ কান্ট্রি, ধনী দেশ, সেখানে ফুটবলার সেজে আমি গেলাম, ঢুকে পড়লাম, এরপরে উধাও হয়ে গেলাম। এবং ওদের দেশে তো ওই যে কাজকাম করার লোকজন কম, বিভিন্ন মিল কলকারখানা, ফ্যাক্টরি, সেখানে লোকজন লাগে। অনেক মিল কলকারখানার মালিক কিন্তু এই সমস্ত অবৈধ লোকদের চাকরিও দেয়, কারণ এদেরকে ওই বেতন করে কম দিলেও চলে। যেমন নর্মালি একজন জাপানি ওয়ার্কার, তাকে হয়তো $4000 বেতন দিতে হবে মাসে। তো সেখানে একজন এই ধরনের অবৈধ, এই যে পাকিস্তানি বা অন্য যে কোনো দেশ, তাদেরকে দেখা যায় $2,000 থেকে $2,500 বেতন দিলেই চলে। যদিও অবশ্য শুধুমাত্র পাকিস্তানিদের দোষ দেই কেন, এই অপরাধে কিন্তু বাংলাদেশিরাও অনেকে অপরাধী। বাংলাদেশের লোকজন অনেক ক্ষেত্রে এরকম যায়, গিয়ে তারপরে তারাও মানে উধাও হয়ে যাবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে এরকম একেবারে সরাসরি একটা ফুটবল টিম বা একটা ক্রিকেট টিম বা কোনো একটা টিম তৈরি করে পুরা ভুয়া গিয়ে তারপরে ওখানে উধাও হয়ে যায়, বিষয়টা এরকম না। বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমি দেখছি, হয়তো অলিম্পিকের খেলায় গেল, অলিম্পিক বা অন্য কোনো খেলায় হয়তো গেল দল বেঁধে। হ্যাঁ, যতটা আমি জানি, একবার আমেরিকাতে অলিম্পিক খেলা হয়েছিল, তো সেই অলিম্পিকে বাংলাদেশ থেকে একটা দল গেছিল, কয় সদস্যের জানি। তো সেই দল গেলে পরে ওর মধ্যে থেকে বেশ কয়েকজন ভেগে গেছিল, তারা আমেরিকায় অতপর রয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু ওরা তো অভিনয় করে যায় না, অর্থাৎ প্রতারণা করে যায় না, ওরা জেনুইনলি বাংলাদেশের ক্রীড়াবিদ ছিল, যারা ওই ইভেন্ট বা ওই সাবজেক্টে তারা খেলোয়াড়ই ছিল। বাংলাদেশ থেকে তাদেরকে বাছাই করেই নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তারা একটা পর্যায়ে আমেরিকাতে যাওয়ার পরে চিন্তা করলো, যদি বাংলাদেশে ফিরে যায় তাহলে সেখানে যে সুবিধা অসুবিধা, আয় উপার্জনের যে ব্যবস্থা, তার থেকে যদি আমেরিকাতে থেকে যাই, পরে আস্তে আস্তে বৈধ হলে জীবনটা চেঞ্জ হয়ে যাবে। সো বাংলাদেশে ফিরে যে লাভটা কী? কিন্তু পাকিস্তান যে কাজটা করেছে সেটা ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ, এবং পাকিস্তানের মতোই, এবং এদের কলজি আছে বলতে হবে। পুরো একটা টিম 22 জন লোক, তাই না, ভুয়া খেলোয়াড়, তারা ফুটবল খেলতে কোথায় চলে গেছে?
জাপানে, তাই না? আচ্ছা, পাকিস্তানে কি ফুটবল খেলে নাকি? ওরা তো ক্রিকেটটাই খেলে, ফুটবল এখনও খেলে, আগে খেলতো, হালকা পাতলা খেলে মনে হয়, অনেকটাই বাংলাদেশেরই মতো। একসময় বাংলাদেশে ফুটবল অনেক জনপ্রিয় ছিল, তাই না? তখন মানুষজন কিন্তু যে মোহামেডান, আবাহনী, ব্রাদার্স ইত্যাদি সাপোর্টার ছিল, এবং খেলা দেখতে গিয়ে তারা এক দল অন্য দলের সাথে মারামারিও করতো, এমনও ক্রেজ ছিল এক সময়। এখন মানুষজনের ইয়েতে আর ফুটবল নাই, এখন হয়ে গেছে সব ক্রিকেট পাগল। আমি নিজে ব্যক্তিগতভাবে ক্রিকেট কিন্তু পছন্দ করি না, কারণ ক্রিকেট হলো সময়ের খেলা, অনেকক্ষণ ধরে খেলে, যে দেশের লোকজনের কাম কাজ নাই, বেকার, ওই সমস্ত দেশে ক্রিকেট জনপ্রিয়। যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশে ক্রিকেট জনপ্রিয় কেন জানেন? এদেশের একটা সিংহভাগ লোকজন তো বেকার, কাম নেই, কাজ নেই। অর্থাৎ ক্রিকেট খেলা যদি থাকে, মাঠে যদি যেতে পারে ভালো, নাইলে টেলিভিশনের সামনে বসে অন্তত একটা দিন তো আনন্দে কাটানো যায়। এই জন্যেই কিন্তু এই সমস্ত উন্নয়নশীল দেশে ক্রিকেট খুবই জনপ্রিয়। অনেকে বলবে কেন, ইংল্যান্ডও তো ক্রিকেট খেলে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ক্রিকেট খেলে। আপনাদের শুনলে হয়তো আশ্চর্য হতে হবে, ইংল্যান্ড, নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়া, এখানে এই ক্রিকেট কোনো জনপ্রিয় খেলা না। একবার এই ইংল্যান্ডে এই ক্রিকেট বিশ্বকাপ হচ্ছিল, তো যে মাঠে খেলা ছিল, তো কিছু মানে একজন সাংবাদিক দেখলাম যে তখন বেশ কিছু বছর আগে, যতটা মনে পড়ে, কিন্তু ঘটনা সত্য, আমার এখনও মনে আছে। তো যে মাঠে ম্যাচ চলতেছিল, ওই মাঠের পাশ দিয়ে লোকজন যাচ্ছিল, তো এক সাংবাদিক ডেকে ডেকে জিজ্ঞেস করছিল যে আপনি কি জানেন যে আপনাদের দেশে এখন ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে? তো লোকজন বললো তাই নাকি, তা তো জানি না। অথচ তার পাশের স্টেডিয়ামে কিন্তু ম্যাচ চলতেছিল তখন। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এই দুই দেশেও কিন্তু অবস্থা অনেকটা একই রকম। মনে করার কোনো কারণ নাই যে ইংল্যান্ডে ওই অবস্থা বলে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে খুব জনপ্রিয়। জি না, বিষয়টা মোটেও তা না। এবং ইউরোপ বা আমেরিকা, এই দুই দেশে কিন্তু এই জন্যে ক্রিকেট কখনোই জনপ্রিয় হয়নি। একবার তো এই ক্রিকেটকে জনপ্রিয় করার জন্য সম্ভবত ওই আমেরিকাতে বিশ্বকাপের আয়োজন করছিল, যতটা আমার মনে হয়। যদি ক্রিকেটকে ওখানে জনপ্রিয় করা যায়, তো ধনী দেশ অনেক টাকা পয়সা লাভটাপ পাবে, তাই না? কিন্তু পরবর্তীতে ওখানে ক্রিকেট মানুষ খেলেনি, ওখানে ফুটবলও খেলে না। ফুটবলকে ওরা বলে সক্কার। ওখানে ব্যক্তিগত ইভেন্টের বেশি, তারপরে বেসবল, তারপরে বাস্কেটবল, এই তার রাগবি, এই সমস্ত মানে যে সমস্ত খেলায় শক্তির ব্যবহার বেশি, ওইগুলো ওরা পছন্দ করে। যেমন মুষ্টিযুদ্ধ, মানে বক্সিং, রেসলিং, এইগুলা। আর ব্যক্তিগত ইভেন্টের খেলাগুলো, যেগুলো যে অ্যাথলেটরা যে করে, যেমন দৌড়, লাফ, তারপরে যে পল ভল্ট, এই সমস্ত, বা সাঁতার, এইরকম, এইগুলোতে ওরা বেশি আনন্দ পায়, কারণ ওতে ব্যক্তিগত নৈপুণ্যের বিষয়টাই বেশি। উন্নত দেশগুলোতে এখানে ব্যক্তিগত নৈপুণ্যকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং ঠিক সেই কারণে ওই সমস্ত দেশে ব্যাপক জনপ্রিয়। এই যে মেসি, তাই না, ফুটবল বিশ্বের মারাত্মক জনপ্রিয়। ব্যক্তিগত দক্ষতা তো প্রশ্নাতীত, তাই না? এই মেসিও কিন্তু আমেরিকাতে তার অত জনপ্রিয়তা না। বেকহাম মিয়ামিতে একটা, ওই যে বেকহাম, ইংল্যান্ডের যে বিখ্যাত স্ট্রাইকার ছিল একসময়, ফ্রি কিকে নাম করা বেকহাম, তো বেকহাম তো ওই যে আমেরিকার কী জানি একটা মেয়েকে বিয়ে করেছে, সে ওই যে মানে গায়ক, মানে পপ গায়িকা আর কি, নামটা ভুলে গেছি। তো এখন আমেরিকাতে থাকে, এই ফ্লোরিডার মায়ামিতে কি একটা ক্লাব আছে, তার মালিক সে, বা এরকম কিছু। তো এখন মেসি সেই ক্লাবে গিয়ে খেলে, উদ্দেশ্য মেসিকে দিয়ে এই ফুটবল আমেরিকাতে জনপ্রিয় করা, কিন্তু কতটা সক্ষম হয়েছে কে জানে। যাই হোক, আসল কথা হচ্ছে যে পাকিস্তানিরা দেখেন কত বড় প্রতারক, বুঝছেন? বাংলাদেশ 5 আগস্ট 2024 সালে নতুন স্বাধীনতা প্রাপ্ত হয়ে এখন এই সমস্ত প্রতারকদের সাথেই কিন্তু বেশি বন্ধুত্ব করছে। চিন্তা করে দেখেন যে এই খেলার নাম দিয়ে 22 জন লোক এই যে জাপানে ভুয়া হিসেবে গিয়ে ধরাও খেয়েছে। আমার বক্তব্য হলো, এটাই তো প্রমাণ করে এই পাকিস্তানের আসল চিত্র, তাই না? বাংলাদেশেরও লোক বিভিন্ন দেশে অবৈধভাবে যায় অনেক ক্ষেত্রে, বাট এটা তো আসলেই কোনো মতে সম্মানের না। আরে ভাই, আপনি বন্ধুত্ব করবেন, নিশ্চয়ই একজন মানে ভালো লোকের সাথে বন্ধুত্ব করেন, যার সাথে বন্ধুত্ব করলে আপনার সুবিধা বেশি। বাংলাদেশ অলওয়েজ সিদ্ধান্ত ভুল নেয়।
ভালো কথা, আওয়ামী লীগকে বিতাড়ন করা হয়েছে, শেখ হাসিনাকে বিতাড়ন করা হয়েছে, ভারতকেও আমরা অবন্ধু হিসাবে ঘোষণা করলাম যে তাদের সাথে কোনো বন্ধুত্ব না। কিন্তু ভারতকে বাদ দিয়ে আপনি পাকিস্তানের সাথে যদি বন্ধুত্ব করেন তাহলে আপনার লাভ না লস বেশি চিন্তা করে দেখছেন? আপনি শুধুমাত্র ধর্মীয় আবেগ দিয়ে বিচার বিবেচনা করলে তো ভাই হবে না। আপনার দেশটা মানে বাংলাদেশ, এখানে তেলও নেই, গ্যাসও নেই, কিচ্ছু নেই। এগুলো বিক্রি করে বাংলাদেশের সামনে উন্নয়নের কোনো সুযোগ নেই। আরে ভাই, আরব দেশগুলা তাদের তেল আছে, গ্যাস আছে, বিক্রি করে খায় লয়, রঙ্গ তামাশায় লিপ্ত থাকে, মানে ব্যক্তিগত বিমান কিনে চড়ে এখানে যায়, ওখানে যায়, সেখানে যায়। ডোনাল্ড ট্রাম্পকে $40 কোটি দিয়ে একটা বোয়িং 747 উপহার দেয় কাতারের আমির, তাই না ভাই? বাংলাদেশে আপনি ইসলাম করে সুবিধে নেই তো, কারণ এখানে গ্যাসও নেই, তেলও নেই, যেগুলো বিক্রি করে খাবেন আর আল্লাহ বিল্লাহ করবেন, বুঝছেন? ইসলাম কোন দেশে ভালো সফলভাবে প্রতিষ্ঠা করা যায় জানেন? যে দেশের আভ্যন্তরীণ সম্পদ আছে ওইগুলো বিক্রি করবে, খাবে লবে। সৌদি আরব বিক্রি করে খায় লয়, মানে তেল আছে বিক্রি করে খায় লয়, কাতার বিক্রি করে খায় লয়। দেখেন, এদের কিন্তু উদ্ভাবনী কোনো কিছু নেই, এদের অর্থনীতিও কিন্তু শক্তিশালী না। আজ বাদে কাল তেলের চাহিদা পড়ে যাবে বা তেল শেষ হয়ে যাবে, এরা রাস্তার ফকির হয়ে যাবে, বোঝা গেছে? এবং এই জন্যে এই মুসলিম দেশগুলার ভবিষ্যৎ খুবই খারাপ। অনেকে সৌদি আরব বা আরব দেশের তুলনা দেয়, কয় কেন তারা ধনী না? আরে ভাই, সৌদি আরব বা কাতার বা কুয়েতেরা ধনী কীরকম জানেন? মনে করেন আপনার বাপের 10 বিঘে জমি ছিল ইয়েতে, ঢাকা শহরে, ঠিক আছে? এখন আপনি তার মালিক, আপনি প্রত্যেক বছর 5 কাঠা করে আপনি বিক্রি করেন, তাহলে কি কয়েক কোটি টাকা আপনি পান, তাই না? আপনি 2 হাত দিয়ে উড়ান সেই টাকা, মদ, মাগিবাজি, জুয়া, এর পিছনে খরচ করেন, দেশ বিদেশে যান, কোটি কোটি টাকা খরচ করেন। কারণ ঢাকা শহরে 5 কাঠা জমি বিক্রি করলে, ধরেন সবচেয়ে সস্তা দরেরও যদি জমি হয় তাহলে তো প্রতি কাঠা 1 কোটি টাকা পান, নাকি? 5 কাঠা মানে কত? 5 কোটি। তা 5 কোটি এক বছরে তো রাজকীয় স্টাইলে ব্যয় করা যায়, তাই না? এইভাবে ব্যয় করতে করতে যখন 10 বিঘা জমি সব শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি রাস্তার ফকির। কারণ আপনার কোনো উদ্ভাবনী শক্তি নেই, আপনার কোনো এই প্রোডাকশন ক্যাপাসিটি নেই, আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো ভাবনা নেই, আপনি বিক্রি করেন আর খান। এবং এই যদি এখন আপনি ওই মনে করেন উড়াইলেন না, আপনি আল্লাহ বিল্লাহ করেন, ঠিক আছে? তা আপনার বাবাতে জমি আছে, অনেক রেখে গেছে, আপনি বিক্রি করেন আর আল্লাহ বিল্লাহ করেন, মসজিদে যান, হয়তো এখানে একটা মসজিদ করেন, ওখানে একটা মসজিদ করেন, ব্যাস এই পর্যন্ত। কিন্তু আপনি মরে গেলে আপনার ফুলাভান যারা আছে না, রাস্তা ভিক্ষা করবে, বুঝছেন? এটাই বাস্তবতা। তো বাংলাদেশ এখন এই ভিখারি পাকিস্তানের সাথে, এই প্রতারক পাকিস্তানের সাথে দোস্তালি করতে যায়। বাংলাদেশের ভবিষ্যৎ বুঝতে পারছেন? শুধুমাত্র ধর্মীয় আবেগ দিয়ে এই জগতে টিকে থাকা যায় না। এইটা যত তাড়াতাড়ি আপনারা বুঝবেন ততই মঙ্গল। ধন্যবাদ।